আলোচনার বিষয় একটি সিনেমা নিয়ে, একটি বিখ্যাত সিনেমা, যে সিনেমাটি মূলত একটি উপন্যাসকে ভিত্তি করে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। বিখ্যাত উপন্যাসিক, ব্রিটিশ উপন্যাসিক জর্জ অরওয়েল, তিনি এই উপন্যাসটি লিখেছিলেন 1945 সালে। এবং সমালোচকরা বলেন যে এই উপন্যাসের প্রেক্ষাপট ছিল মূলত রুশ বিপ্লব। 1917 সালে জারের শাসনের বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবকে কেন্দ্র করে এবং বিপ্লবের পরবর্তী সময়ে স্তালিনের যে সরকার, সেই সরকারের শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে এই ফিল্মের ঘটনা এবং কাহিনী বর্ণিত হয়েছে। তো যখন উপন্যাসিক এই উপন্যাসটি লেখেন, তখন ওই সমসাময়িক সময়ে ব্রিটেনে তার এই উপন্যাসটি প্রচার করার জন্য যারা প্রকাশক ছিলেন তারা খুব বেশি আগ্রহী ছিলেন না। স্বভাবতই, কারণ আমরা জানি যে রাশিয়াতে যে সোভিয়েত ইউনিয়ন যে বিপ্লবের মধ্য দিয়ে গঠিত হয়েছিল, সেখানে তারা মিত্রশক্তি হিসেবে ছিল। যাই হোক, তো আমরা এই ঘটনাটি যদি একটু বিচার করি, আমরা এই ফিল্ম সম্পর্কে যদি একটু কথা বলতে চাই, তাহলে আমরা প্রথমেই একটু দেখব যে এই ফিল্মটি মূলত একটি প্রাণীদের খামারকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। তো কি ছিল এই খামারে এবং কি ঘটনা ঘটেছিল, এবং পরবর্তীতে আসলে এই ফিল্মের উপর আমাদের দেখার পর আমরা আসলে কি শিখতে পারি, সেটি নিয়েই মূলত আজকে আমি কথা বলতে চাই। আমি আমার জীবনে খুব সামান্য ফিল্মই দেখেছি, তবে যে ফিল্মগুলো দেখেছি তার মধ্যে একটি অন্যতম স্মরণীয় এবং শিক্ষণীয় বলে মনে হয়েছে এই ফিল্মটি আমার কাছে। তো এই ফিল্মের ঘটনাটা শুরু হচ্ছে এভাবে। আমি আমার আলোচনার ডেসক্রিপশানে, অর্থাৎ এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ফিল্মের লিঙ্ক দিয়ে দিব। এছাড়া আপনারা ইউটিউবে খুব সহজেই পেয়ে যাবেন দ্য অ্যানিমেল ফার্ম। তো এটি একটি অ্যানিমেশন মুভিজ। তো আশা করি যে এই ফিল্মটি দেখলে আপনাদের সময় নষ্ট হবে না এবং আপনারা এখান থেকে উপকৃত হবেন, এবং আশা করি যে এখান থেকে কিছু ইনসাইট, কিছু ধারণা আপনাদের তৈরি হবে এবং আপনার সময়টি কাজে লাগবে বলে আমি মনে করি। তো শুরু করা যাক, ফিল্মটি কেমন ছিল এবং কি প্রেক্ষাপটে। তো আমরা ফিল্মের পুরো ফিল্মটি আলোচনা করা খুব কঠিন, কিন্তু আমি সারসংক্ষেপে এই ফিল্মটি নিয়ে একটু আলোচনা করতে চাই। তো আমরা প্রথমে দেখতে পাই যে মিস্টার জোন্স নামের এক ভদ্রলোকের একটি প্রাণীদের ফার্ম রয়েছে, অ্যানিমেলদের একটা ফার্ম রয়েছে। সেখানে গরু, ভেড়া, শূকর, মোষ, ঘোড়া, কবুতর, হাঁস, মুরগি, কুকুর, এই ধরনের অনেক প্রাণী সেখানে থাকে। তো এই মালিক, সে আসলে প্রাণীদেরকে খুব ভালো খাবার দিত না, নিয়মিত খাবার দিত না তাদেরকে। সে বেশিরভাগ সময় মদ্যপান করে থাকতো, পানশালায় যেত এবং পানশালা থেকে ফিরে এসে সে প্রাণীদেরকে খাবার তো দিতই না এবং অত্যাচার করত, বিভিন্ন ধরনের অত্যাচার করত। তাদেরকে বন্দি করে রাখতো, তাদেরকে চাবুক দিয়ে পেটাতো। তো যখন খাবারের জন্য প্রাণীরা চিৎকার করত, হাহাকার করত বা ডাকাডাকি করত, তখন জোন্স তাদেরকে চাবুক মেরে তাদেরকে থামিয়ে দিত। তো এরকম একটা প্রেক্ষাপটে প্রাণীগুলো, ওই ফার্মে আরেকটি শূকর ছিল যে খুবই বৃদ্ধ এবং বয়স্ক। সে একদিন সমস্ত প্রাণীরা এই মালিকের অত্যাচারিত হয়ে, তারা বহুদিন ধরে অত্যাচারিত হচ্ছে। তো তারা সবচেয়ে প্রবীণ যে প্রাণী শূকর, তার কাছে তারা যায় এবং তার কাছে যে তারা অভিযোগ জানায় যে এরকম প্রতিনিয়ত আমাদেরকে মারপিট করা হচ্ছে, আমাদেরকে খাবার দেওয়া হচ্ছে না, আমরা কি করতে পারি। তো তখন বৃদ্ধ শূকর, সে আসলে মূলত সেনাবাহিনীতে কাজ করত, অবসরপ্রাপ্ত মেজর। তো সে এই ফার্মে থাকে। তখন সে আসলে এই ফার্মের যে বিগত দিনের যে অত্যাচারের ইতিহাস, সেগুলো বলে যে কিভাবে তারা ফার্মের এই মালিক কতদিন ধরে তাদেরকে অত্যাচার করছে,
তারা বিভিন্ন সময় প্রতিবাদ করার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবাদ করার ফলে ফার্মের মালিক তাকে পুনরায় আরও কীভাবে অত্যাচার করেছে সেসব গল্প সে বলে। এবং একই সাথে সে প্রাণীদেরকে একটা স্বপ্ন দেখায়। সে বলে যে এই ফার্মটি এরকম একটা ফার্ম হতে পারে যেখানে মালিক থাকবে না, যেখানে মালিকের অত্যাচার থাকবে না, প্রাণীরাই হচ্ছে এই ফার্মের মালিক হবে। মালিক যেমন তাদের ডিম, দুধ, তাদের মাংস এগুলো নিয়ে নেয়, সেগুলো আসলে নিতে পারবে না। ফলে এই ফার্মের যে নিয়ন্ত্রণ সেটি প্রাণীদের কাছে থাকবে। তো অত্যাচারিত প্রাণীরা সবাই উদ্বুদ্ধ হয় এবং সেই বৃদ্ধ শূকরের অর্থাৎ ওই মেজর তার কথা শোনে এবং তারা সকলেই সিদ্ধান্ত নেয় যে তারা প্রতিবাদ করবে। তো যথারীতি তারা পরবর্তী দিনে একজোট হয়ে তারা সবাই প্রতিবাদ করে এবং অনেক ঘটনার মধ্যে দিয়ে সেখানে মালিক তাদেরকে চাবুক মেরে তাদেরকে বন্দি করে, প্রাণীগুলোকে বন্দি করে তাদেরকে দমানোর চেষ্টা করে। কিন্তু এক পর্যায়ে সমস্ত প্রাণীরা একত্রিত হয়ে আওয়াজ তোলে এবং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, প্রতিবাদ করে এবং তাকে এই ফার্ম থেকে বিতাড়িত করে। পরবর্তীতে মালিক আবার বাইরের লোকজন নিয়ে এসে এই ফার্ম পুনরায় দখল নেবার জন্য চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়। তো এই পর্যায়ে আমরা দেখতে পাই যে ফার্মে একটি স্বাধীনতা প্রতিষ্ঠিত হয় একটা বিপ্লবের মধ্য দিয়ে এবং সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে শূকররা হচ্ছে প্রাণীদের মধ্যে ওই ফার্মে সবচেয়ে বুদ্ধিমান। ফলে তাদের যে স্বপ্ন দেখিয়েছিল সেও শূকর ছিল। ফলে নতুন দুজন শূকরের কাছে তাদের দায়িত্ব দেওয়া হয়। তার নেতৃত্বে এই ফার্ম এখন থেকে চলবে। ফলে সবাই মুক্ত হয়ে যায়, সবাই তাদের কাজকর্ম বাড়িয়ে দেয়, সবাই সবাইকে সহযোগিতা করে, এভাবেই ফার্ম চলছিল। এর মধ্যে নতুন যে শূকর, যার নাম এই ফিল্মে দেওয়া হয়েছে নেপোলিয়ন, তো সে তার এই ফার্মের মধ্যে একটা গুপ্ত ঘরে সে তার কিছু কুকুরের বাচ্চা, হিংস্র কুকুরের বাচ্চা পুষে রাখত, যেটি কেউ জানতো না, যেটি সে তার মায়ের কাছ থেকে পেয়েছিল এবং সে তাদেরকে লালন পালন করে, তাদেরকে বিভিন্ন সময় কাজে লাগাবে বলে, তাদের প্রয়োজনে তাদেরকে কাজে লাগাবে সেই জন্য সে তাদেরকে লালন পালন করে। তো একটা পর্যায়ে দেখা যায় যে সকলেই পরিশ্রম করছে। এই যে নতুন দায়িত্বপ্রাপ্ত নেপোলিয়ন এবং তার সঙ্গে আরেকজন শূকর থাকে, তাকে দায়িত্ব দেওয়া হয় এই প্রাণীদের লেখাপড়া করানোর জন্য, তাদেরকে শিক্ষিত করে তোলার জন্য। তো যাই হোক, প্রাণীরা সবাই পরিশ্রম করে তাদের মতো করে, তাদের খাবার দাবার একে অন্যকে সহযোগিতা করে। কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে নেপোলিয়ন খুবই ক্ষমতাধর হয়ে উঠছে এবং তারা যখন বিপ্লব করেছিল, তারা এই মালিকের বিরুদ্ধে বিপ্লব করার পর তারা এই ফার্ম পরিচালনার ক্ষেত্রে 7টি নীতি ঠিক করে যে এই 7টি নীতি তারা মেনে চলবে। তার মধ্যে একটা নীতি ছিল 4 পায়ের প্রাণী ছাড়া এখানে থাকতে পারবে না, শুধুমাত্র যারা পাখি তারা থাকতে পারবে, আর মানুষ, বিশেষ করে মানুষের সাথে তাদের কোনো আপোষ নেই এবং তারা সবাই সমান পরিশ্রম করবে, সমান স্বাধীনতা ভোগ করবে এবং সিদ্ধান্ত গ্রহণ করবে সবাই মিলে। কিন্তু কিছুদিন পর আস্তে আস্তে দেখা গেল যে নেপোলিয়ন তাদের প্রাণীদের উপরে সে হুকুম জারি করতে শুরু করলো, তাদেরকে সে ডোমিনেট করা শুরু করলো, তাদেরকে অনেক ক্ষেত্রে বাধ্য করা শুরু করলো এবং সে নিজে কোনো কাজ করতো না, সে সবার উপরে ছড়ি ঘোরাতো এবং সমস্ত কিছু ভোগ করতো এবং সে ভালো জায়গায় থাকতো, সে ভালো খাবার খেত, বেশি খাবার খেত, কারণ সে একটি বয়ান তৈরি করেছিল যে যেহেতু শূকররা বুদ্ধিমান প্রাণী, তারা পরিচালনা কাজে সহযোগিতা করে এবং তারা ছাড়া এই ফার্ম আসলে পরবর্তীতে আবার ওই মালিক জোন্স আবার ফিরে এসে তাদেরকে দখল করে নিতে পারে, সেই জন্য তাকে বেশি খাবার খেতে হবে, সে বেশি সুযোগ সুবিধা ভোগ করে। তো এখানে ফিল্মে একটি খুব শিক্ষণীয় একটি সংলাপ রয়েছে, যেখানে বলা হয় যে অল অ্যানিমেলস আর ইকুয়াল বাট সাম অফ দ্য অ্যানিমেল আর মোর ইকুয়াল দেন আদার্স।
অর্থাৎ সব সব প্রাণী সমান, কিন্তু কিছু প্রাণী যারা অন্য প্রাণীদের চেয়ে একটু আলাদা এবং তারা বেশি সুবিধা ভোগ করবে। অল অ্যানিমেলস আর ইকুয়াল, বাট সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল দেন আদার্স। অর্থাৎ সকল প্রাণী সমান, কিন্তু তার মধ্যে কিছু প্রাণী যারা বিশেষ সুযোগ সুবিধা ভোগ করবে। তো আস্তে আস্তে এইভাবে বৈষম্য শুরু হয় এবং এখানে সবচেয়ে বেশি পরিশ্রম করতো ঘোড়া। সে পরিশ্রম আরও বাড়িয়ে দিয়েছে, কিন্তু তাদের যে স্বপ্ন ছিল এই যে এখানে একটি স্বাধীন, সবাই মতামত দিতে পারবে, কেউ কাউকে অবদমন করবে না, কিন্তু সেই স্বপ্ন আস্তে আস্তে তাদের নষ্ট হতে থাকলো। তো এভাবেই এখানে গল্পটি এগিয়ে যায় এবং দেখা যায় যেই শূকরটি অন্যান্য প্রাণীদেরকে লেখাপড়া শেখাতো, বুদ্ধি পরামর্শ দিত নেপোলিয়ন ছাড়া, দেখা যাচ্ছে নেপোলিয়ন তাকে আস্তে আস্তে শত্রু ভাবা শুরু করলো এবং সে ওখানে একটি বাষ্পকল তৈরি করারও পরিকল্পনা করেছিল। তো এবং এক পর্যায়ে সে তার পোষা কুকুর লেলিয়ে দিয়ে ওই আরেক শূকরকে, যে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছিল, তাকে এই ফার্ম থেকে বিতাড়িত করে এবং অন্যান্য প্রাণীদেরকে নেপোলিয়ন বোঝায় যে আসলে আগের মালিকের সঙ্গে ওই শূকরের একটা সম্পর্ক রয়েছে এবং সে গোপনে ষড়যন্ত্র করে এবং সে যদি এই ফার্মে থাকে তাহলে অন্যান্য প্রাণীদের সাথে সে বিশ্বাসঘাতকতা করবে, সে জোন্সকে অর্থাৎ আগের মালিককে সে আবার ফিরিয়ে নিয়ে আসবে, এই ফার্মে ফিরিয়ে নিয়ে আসবে, ফলে তারা আবার পরাধীন হয়ে যাবে। ফলে সে কারণেই তাকে আসলে এই ফার্ম থেকে বিতাড়িত করা দরকার। এবং অন্যান্য প্রাণীরা তাদের যেই পরাধীনতার গ্লানি, যে কষ্ট, সেটা চিন্তা করে তারা এই নেপোলিয়নের কথা বিশ্বাস করে। অর্থাৎ নেপোলিয়ন আসলে বিপ্লবের পরে সমস্ত প্রাণীর সামনে একটি নতুন ন্যারেটিভ, নতুন বয়ান তৈরি করার চেষ্টা করেছিল এবং অনেক ক্ষেত্রে সেই বয়ানটি সে অন্যান্য প্রাণীরা এই বয়ানটি বিশ্বাস করেছিল। ফলে এখান থেকে আমরা যে দেখতে পাই যে একটি বড় স্বপ্ন নিয়ে যে বিপ্লব এবং যে স্বাধীনতা, যে সার্বভৌমত্বের জন্য, যে মুক্ত জীবনের জন্য যে বিপ্লব, সেই বিপ্লবটি কিন্তু পরবর্তীতে ব্যর্থতায় পর্যবসিত হয়। সমালোচকরা বলেন যে রাশিয়ার বিপ্লবের পর স্তালিনের যে শাসন ব্যবস্থা, তারই একটি ব্যঙ্গাত্মক রূপক চিত্র আসলে এই চলচ্চিত্রে এবং উপন্যাসে ফুটে উঠেছে দ্য অ্যানিমেল ফার্মে। তো দর্শক, আপনারা যারা দেখলেন, যদি কখনো সুযোগ পান অ্যানিমেল ফার্ম মুভিটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটি বিশেষ বিষয় বলার জন্য, সেটি হচ্ছে যে আমরা জানি যে একটি দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগের বিনিময়ের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে একটি স্বৈরতান্ত্রিক শাসনের অবসান হয়েছে এবং তারপর একটি নতুন স্বপ্ন নিয়ে পুরো জাতি একটি অপেক্ষা করছে। আমি বিশ্বাস করি যে অ্যানিমেল ফার্মের মতো আমাদের এই বিপ্লব নিশ্চয়ই নস্যাৎ হবে না এবং আমাদের স্বপ্নভঙ্গ হবে না। সবাই ভালো থাকবেন, শুভকামনা।